প্রিয়তা গুম গুম চোখে পেরে তাকালো। নরম বিছানার আরামে চোখ বুজে আসছিল বারবার। বহু কষ্টে চোখ মেলে তাকালো সে। আশপাশ থেকে কিছু চিনতে পারছে না। কোথায় সে? বদ্ধ গুমোট অন্ধকার রুমে প্রিয়তার শ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। বিরাট বড় একটা বেডরুম। সে কি কোনো বাড়িতে আছে? কার বাড়ি এটা? মারা চক্কর দিচ্ছে। কতক্ষণ ধরে আছে এখানে? কারাই বা ধরে আনলো তাকে? গায়ের ওড়না ভালোভাবে জড়িয়ে নিল সে। বেসামাল হয়ে হাঁটতে লাগলো। পা কাঁপছে বড্ড। নিয়তি কোথায় এসে ঠেকালো তাকে? সে তো পালিয়েই যাচ্ছিল প্রান্তিকের কাছ থেকে। তাহলে এখানে কিভাবে এলো? কারাই বা আনলো? রাস্তার উপর পড়ে গিয়ে হাত পায়ে জখম হয়ে গেছে। খুব জ্বলছেও। শেষবার রাস্তার উপরেই পড়েছিল সে। এরপর একটা গাড়ি এলো। আর কিছু মনে নেই। কি হলো? কিভাবে এলো কিছুই মনে করতে পারছে না। ঘরের মধ্যে কেবল একটা দরজা, বিশাল সাইজের একটা বিছানা, আলমারি, ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, শোকেস সব কিছুতেই সাজানো পুরো ঘর। কেউ বাজে কিছু করার উদ্দেশ্যে নিয়ে এলে নিশ্চিত এত ভালো রুমে রাখতো না। প্রান্তিক আবার না। মনের চিন্তাকে সম্পূর্ণ উপড়ে ফেলল প্রিয়তা। প্রান্তিক হলে নিজ বাড়িতেই নিয়ে যেত। এমন অচেনা জায়গায় অচেনা পরিবেশে নিয়ে আসতো না। প্রিয়তা দরজা খোলার চেষ্টা করছে। বাহির থেকে বন্ধ দরজা। বেশ কিছুদিন ধাক্কাধাক্কি করলো, চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। শরীর ভীষণ ক্লান্ত হওয়ায় হাঁপিয়ে উঠল দ্রুত। আবারও বিছানায় এসে বসলো। পানির তেষ্টাও পেয়েছে খুব। ড্রেসিং টেবিলের পানির জগ আর গ্লাস চোখে পড়ল প্রিয়তার। উঠে গিয়েই পানি খেলো। প্রান্তিক ছাড়া কেউ তাকে কেন আটকে রাখবে? প্রশ্নের উত্তর খুঁজে পেল না প্রিয়তা। আর কারো কোনো লাভ আছে এতে আদৌ? নিজের এমন শত্রুর কথাও তার মনে পড়ে না তেমন। 30 মিনিট পর দরজা খোলার শব্দ পাওয়া গেল। দুটো ছেলে ঘরে ঢুকে বিছানার উপর খাবার রাখলো। প্রিয়তার দিকে ঘুরে ফিরেও তাকালো না। প্রিয়তা অবাক হলো ভীষণ। এরা কারা? তাদের কিছু জিজ্ঞেস করার আগে চলে গেল। প্রিয়তাও পিছন পিছন ছুটতে গেল। দরজার কাছে এসে থেমে যায়। স্বাস্থ্য ভালো লম্বা করে একটা ছেলে দাঁড়িয়ে দরজার সামনে। দেখে মনে হচ্ছে এটাই নাটের গুরু। দুপা পিছিয়ে গেল সে। ভয় করছে না তা না, তবুও সবটুকু ভয় গিলে ফেলল। মনে সাহস সঞ্চয় করে অস্পষ্ট স্বরে বলল, কে আপনি? বসে কথা বলি আমরা। বসুন। নিতান্ত ভদ্রসুলভ আচরণ। প্রিয়তার মাথা গরম হয়ে যাচ্ছে। এই লোকটা আবার কে? তার সাথেই বা এমন কেন করছে? ছেলেটা আবার ভিতরে ঢুকলো। পরনে সাদা রঙের পাজামা পাঞ্জাবি, ভদ্রসুলভ চেহারা, চাপদাড়ি চাটা আছে। মুখের উপরে বাগের আস্তরণ দেখে যে কেউ তাকে ভালো মানুষ মনে করবে। প্রিয়তার দিকে ফিরে স্মিত হাসল। তার হাসি প্রিয়তার ভয় বাড়ালো দ্বিগুণ। কপালে সূক্ষ্ম বাস পড়ল। এবার একটু শক্ত কণ্ঠে বলে উঠল, জিজ্ঞেস করলাম তো, কে আপনি? আমি ইজান, ইজান শিকদার। সে যেই হোক না কেন, আমায় কেন তুলে এনেছেন? আপনাকে তো আমি চিনি না। আপনি না চিনলেও আপনার বর খুব ভালোভাবে চেনে। বসুন না মিসেস চৌধুরী, আমরা বসেই না হয় কথা বলি। অসুবিধা হচ্ছে না তো আপনার? প্রিয়তার মনে হলো মাথার মধ্যে কেউ যেন ধীরিম ধীরিম শব্দ করে ড্রাম বাজিয়ে যাচ্ছে। লোকটা বলে কি অসুবিধা হচ্ছে না তো? সে কি এখানে ঘুরতে এসেছে নাকি? তাকে তুলে আনা হয়েছে রীতিমতো কিডন্যাপ। তবুও রাগ সংযত করলো, কারণ সামনের মানুষটি ভীষণ ঠান্ডাভাবে তার সাথে কথা বলছে। তাই তার সাথে উত্তেজিত হলে চলবে না। কিন্তু মানুষ উপরে যত ঠান্ডা থাকে ভিতরে ততই হিংস্র। এই হিসেবটুকু প্রিয়তার জানা। আপনার কি মনে হয় আমার অমতে আমায় এখানে তুলে এনেছেন, কিডন্যাপ করে জিজ্ঞেস করছেন অসুবিধা হচ্ছে নাকি? মগের মূল্যক নাকি? ইজান শিকদার হাসল। নিঃশব্দ হাসিতে উপরের এক পাটির দাঁত দেখা গেল। আপনি চিন্তা করবেন না মিসেস চৌধুরী, আপনি আমার পুরনো বন্ধুর বিবাহিত স্ত্রী। আপনার কোনো অসুবিধা হবে না এখানে। প্রিয়তা আর চোখে ফিরে তাকালো। তার মনে হলো লোকটি ভীষণ দুরন্তর। তবুও বোকার মতোই জিজ্ঞেস করে ফেলল, প্রান্তিক আপনাকে বলেছে আমায় কিডন্যাপ করতে? ইজান শিকদার অবাক হলো। তার চাহনি দেখে প্রিয়তা বুঝে ফেলল সে ভুল করেছে, বোকামো করেছে। প্রশ্নটা জিজ্ঞেস করা উচিত হয়নি। ইজান শিকদার হেসে বলল, আপনি প্রান্তিকের থেকে পালাচ্ছেন? প্রিয়তা জবাব দিল না। অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। লোকটার চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। ইজান শিকদার এবার জোরে হেসে উঠল। কি ভয়ঙ্কর হাসি! শরীর কাটা দিল প্রিয়তার। শুকনো ডোক গিলল সে।
বড় ব্রুজোড়া কুচকে সামনে চেয়ে রইল। ইজান শিকদার হাসি থামালো বহু কষ্টে। জীবনেও যেন এর চেয়ে ভারী মজার কিছু সে শোনেনি। মাই গুডনেস, কি বলেন আপনি? যেখানে প্রান্তিক চৌধুরী মেয়েদের হাত থেকে বাঁচার জন্য ছুটোছুটি করে, আপনি সেখান থেকেই পালাচ্ছেন? স্ট্রেঞ্জ, প্রান্তিক চৌধুরীর থেকে মেয়েরা পালায় বুঝি? তারা তো সুইংগ্যামের মতো চিপকে থাকে, আর আপনি কিনা বউ হয়ে। রহস্যের খোলস ধীরে ধীরে খুলছে। প্রিয়তা বুঝতে পারল তাকে এখানে আনার কারণ একমাত্র তার বর মশাই। বিছানায় ধীরে সুস্থে বসে পড়ল। তার সামনেই চেয়ার টেনে বসে আছে ইজান শিকদার। এবার একটু সামান্য ঝুঁকে বলল, আমায় বলুন তো সিক্রেট কি? আপনি কেন পালাচ্ছেন তার থেকে? সামথিং রং? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আপনার না জানলেও চলবে। একটু কঠোর হয়েই জবাব দিল প্রিয়তা। আবারও নিজের বোকামোর জন্য সহস্র গালি ঢুকলো নিজের কপালে। এত বড় গাধা কি করে যে হয় সে! ইজান শিকদার পায়ের ওপর পা তুলে থিতনির উপর হাত রেখে আর চোখে প্রিয়তাকে পরখ করছে। তার চাহনিতে প্রিয়তার বড্ড অস্বস্তি লাগছে। গায়ের ওড়নাটা আরেকটু ভালো করে সে জড়িয়ে নিল। ইজান দৃষ্টি নামিয়ে বলল, সরি, অন্য কিছু ভাববেন না। আমার কোনো খারাপ মতলব নেই। ভালো মতলবও তো নেই। ভালো করে কথা বলেন আপনি। আরিনার পর আপনাকে দেখেছি এমনভাবে চটপট উত্তর দিতে। প্রিয়তা চমকে ওঠে আরিনার নাম শুনে। হতভম্ব হয়ে বলল, আপনি আরিনাকে চেনেন? ইজান শিকদার আরিনার প্রসঙ্গে আর গেল না, বরঞ্চ বলতে লাগলো, বিয়ের পর নাকি প্রান্তিক চৌধুরী শুধরে গেছে। এই কথা শোনার পর আপনাকে দেখার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছিল। আমিও দেখতে চেয়েছিলাম কে সেই রহস্যময় রমণী। প্রান্তিকের মতো একটা দান্দাবাজ ছেলের মনে একাই রাজত্ব করছে। কিন্তু রানীর সাথে প্রথম সাক্ষাৎ তেমন ভালো পরিস্থিতিতে হলো না বলে মাফ করবেন। কি নিখুঁতভাবে আরিনার প্রসঙ্গ ছেড়ে দিল লোকটা। কথা গোড়াতে ওস্তাদ। প্রিয়তা বুঝতে পারছে এই লোকের সঙ্গে আরিনার পরিচয় আছে, কিংবা তারা বন্ধু। আরিনার কথায় আবার তাকে আটকে রাখেনি তো? কি হচ্ছে এখানে? ওরা প্রান্তিকের সাথে কিছু করে বসবে না তো আবার? মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। মুখটা শুকিয়ে আসছে চিন্তায়। ইজান শিকদার বলে উঠল, আপনি বরং খেয়ে নিন, আমরা পরে আবার কথা বলবো। বসা ছেড়ে উঠে দাঁড়ালো ইজান শিকদার। প্রিয়তা বলে উঠল, পরে মানে? আপনি আমায় এখানে আটকে রাখবেন? কিছুদিনের জন্য। আটকে রাখছি না, মনে করুন আপনি বেড়াতে এসেছেন আর এখানে বেড়াবেন, ব্যাস এই তো। পাগলের মতো কী সব বকে যাচ্ছেন? আর আমি আপনার কথাই বা কেন শুনছি? কারণ আপনি শুনতে বাধ্য ম্যাডাম। আপনি কিছু করতেই পারবেন না, কিছু করার নেই আপনার। আপনি কোথায় আছেন তা নিজেও জানেন না। এ বাড়ি থেকে বের হতে পারবেন না। বাড়ি ছেড়ে বের হয়েও লাভ নেই। এ পুরো অঞ্চলে আমি বাদে আর কেউ নেই। আশেপাশের পুরো এলাকা কেবল ঘন জঙ্গল। মৃত্যুর ইচ্ছে থাকলে যেতে পারেন, আপনি কিন্তু কোথাও লুকাতে পারবেন না। তাই আমার সাথে কোঅপারেট করুন। কিসের কোঅপারেট? আপনারা কি করতে চাইছেন? আপনি আর আরিনা তো দুজন মিলেই করেছেন আমি জানি। কি চাইছেন? প্রান্তিকের ক্ষতি করতে? ইজান বাঁকা হাসল। তার হাসিতে প্রিয়তা চুপসে গেল। তার হৃদয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। কি করতে যাচ্ছে তারা? ইজান শিকদার প্রিয়তাকে অবাক করে দিয়ে বলল, আপনি ভালোবাসেন তো প্রান্তিককে? প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এখানে একটা খেলা চলছে, জীবন মৃত্যুর খেলা। তার রক্তশূন্য মুখ থেকে ইজান ঠাউর করতে পারল প্রিয়তা কতটা ভালোবাসে তাকে। সে অবাক না হয়ে পারে না। আরিনাও তো অনেক ভালোবাসে প্রান্তিককে। সবাই কেন তাকেই ভালোবাসতে চায়? প্রিয়তা থমথমে স্বরে বলল, আপনারা কি করতে চাইছেন? আপনারা না, কেবল আমি। প্রিয়তার চঞ্চল মনি দুটো চলাচল বন্ধ করে নিল। চোখের পাতা ভারী হয়ে উঠছে। ইজান শিকদার মুখ ঘুরিয়ে নিল। মেয়ে মানুষের কান্না তার ভালো লাগে না। আরিনার কান্না দেখতে দেখতে সে বড্ড ক্লান্ত। পা বাড়ালো বেরিয়ে যাওয়ার জন্য। প্রিয়তা আসমকা বলে উঠল, আরিনাকে আপনি ভালোবাসেন? ইজান থমকে দাঁড়ালো। এমন কথা তো একবারও বলেনি সে। তার কেন কোনো এমন ইঙ্গিত কোনো ছিল না তার কথায়। পিছন ফিরে বলল, কি বললেন? আপনি কি আরিনাকে ভালোবাসেন? তাই প্রান্তিক তার সাথে যা করেছে এজন্য আপনি প্রান্তিককে শাস্তি দিতে চাইছেন, তাই তো? ইজান আর অবাক না হয়ে পারল না। এই মেয়ে কি মানুষের মাথার ব্রেন পড়তে পারে নাকি? না মানে কিভাবে সম্ভব? মেয়েটাকে যতটা বোকা ভেবেছিল ততটাও বোকা সে নয়। ইজান নিজেকে হতভম্ব ভাব দ্রুতই সামলে উঠে বলল,
আমি এখন বুঝতে পারলাম প্রান্তিক কেন আপনার প্রেমে পড়েছে। এমন মেয়ের প্রেমে না পড়ে থাকা যায় নাকি? কথাগুলোতে ওস্তাদ ইজান শিকদার, কিন্তু প্রিয়তা এবার আর তাকে সুযোগই দিল না। স্পষ্ট স্বরে বলে উঠল, আরিনার সাথে যা হয়েছে তাতে কি প্রান্তিক একাই দোষী? আরিনার কি কোনো দোষ নেই? ইজান মৃদু হেসে বলল, ভালোবাসায় আমরা দোষ যে খুঁজি না ম্যাডাম, এতে আদৌ কি কোনো লাভ আছে? সবটাই তো ক্ষতি। ভালোবাসা একটা জ্বলন্ত অগ্নিশিখা, তাতে কি আমরা ফিসুফা হই? লাভই তো দেই, তাই না ম্যাডাম? তাহলে প্রান্তিক চৌধুরীকে আমি আজ থেকে চিনি না। ওদের সাথে আমাদের পুরনো হিসাব নিকেশ আছে। সেসব কিছু এড়িয়ে গেলেও আরিনার ব্যাপারটা এড়ানো যায় না। বর্তমানে প্রান্তিক সাধু সন্ন্যাসী হয়ে যাক, কিন্তু তাই বলে অতীত তো আর মুছে ফেলা যাবে না। অন্যায় তো অন্যায়ই, যা করেছে তার প্রাপ্য শাস্তি যে ওকে পেতে হবে। প্রিয়তা কেঁদে উঠল আচমকা। সেও চোখের অশ্রুকে বাদ মানাতে পারছে না। অস্পষ্ট স্বরে বলে উঠল, শাস্তি কি ও একাই পাবে? আরিনা পাবে না? ইজান শিকদারের কণ্ঠ হঠাৎ করেই গাঢ় হয়ে উঠল। চোখ মুখ শক্ত করে সে জবাব দিল, ও তো পাচ্ছে ম্যাডাম। ও এখন হসপিটালে ভর্তি। ব্রেন স্ট্রোক করেছে গতকালে। এখন অবধি কোনো খবর নেই। মুহূর্তের মধ্যেই প্রিয়তার অশ্রু থেমে গেল। কিছুক্ষণ মূর্তির মতো চুপসে থাকলো। বলার মতো আর কিছু যে নেই। ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে। ইজান আবারও বলল, আপনাদের বিয়ের দিনও সে হাসপাতালে ভর্তি ছিল। সুইসাইড অ্যাটেন্ড করার চেষ্টা করেছিল। এরপরও কি আর শাস্তি তার পাওনা থাকতে পারে? প্রিয়তা ঠোঁট কামড়ে ধরল। কি কঠিন পরীক্ষার মধ্যে বিধাতা তাকে ফেলে দিল। কি হচ্ছে এসব? বারবার কেন তারই সাথে এমন হচ্ছে? এরপর আর কি বাকি থাকতে পারে? মনে হচ্ছে জ্বলন্ত কয়লার উপর সে দাঁড়িয়ে। তার সর্বস্ব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কম্পিত স্বরে বলে উঠল, আরিনার এখন আপনাকে দরকার। জানি। আপনাকেও এখন একজনের খুব প্রয়োজন। প্রান্তিক আপনাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে। বোধহয় জীবনে প্রথমবার কাউকে মন থেকে ভালোবাসছে। আমি তাকে বোঝাতে চাই, ভালোবাসায় কেবল ভালোবাসাই থাকে না, এর সাথে যে কষ্ট যন্ত্রণা থাকে সেটাও তাকে মেনে নিতে হবে। প্রান্তিক এখন জ্বলছে। আমি চাই সে আরও জ্বলুক। যত জ্বলবে ততই তার মনে আফসোস বাড়বে নিজের কর্মফলের। কর্মফল তো একতরফা হতে পারে না, তাই না ম্যাডাম? প্রিয়তা হাঁপিয়ে উঠল। তার কাছে জবাব দেওয়ার মতো কিছু যে নেই। ইজান শিকদার বেরিয়ে গেল। বাহির থেকে দরজা আটকে দিল আবারও। যাকে ভালোবাসা যায় তার সবটা নিয়ে নাকি ভালোবাসতে হয়, কিন্তু এটা কি রকম ভালোবাসা? আরিনার জন্য আফসোস না করে পারছে না প্রিয়তা। বুকে হাত রেখে বসে পড়ল। ফুপিয়ে কাঁদতে লাগলো। কার জন্য কাঁদছে? আরিনার জন্য নাকি প্রান্তিকের জন্য? প্রান্তিক তো দায়ী এসবের পিছনে। তবুও তার জন্য কেন এত কষ্ট হচ্ছে তার? দুঃখ কখনো একতরফা হতে পারে না। এই পক্ষকে দুঃখ দিয়ে অপর পক্ষ সুখী হতে পারে না। প্রিয়তা মনে প্রাণে এ কথা বিশ্বাস করে। প্রান্তিকের জন্য ওর সামনে দুঃখ অপেক্ষা করছে। দুঃখের বিশাল ভাণ্ডার। এ কারণেই কি কাঁদছে প্রিয়তা? আবারও প্রমাণ হলো ভালোবাসা স্বার্থপর। আমরা সবাই ভালোবাসার কাছে স্বার্থপর। নয়তোবা কেনই বা ভালোবাসার মানুষের শত অন্যায়গুলো দেখেও তার জন্য কেবল দয়া আর ভালোবাসাই ফিরে আসে। ঘৃণার অভিমানের পরিমাণ সেখানে তুচ্ছ। ভালোবেসে মানুষ এতটাও স্বার্থপর হয়? 24 ঘন্টা পেরিয়ে গেছে। প্রান্তিক চৌধুরীর কাছে প্রিয়তার এখনও কোনো খবর নেই। প্রথমে সে ভেবেছিল প্রিয়তা বোধহয় বাবার বাড়ি গেছে, কিন্তু এখানে আসার পর জানতে পারে সে এখানে আসেনি। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার বাড়ি খোঁজ করা শেষ। এসব খোঁজ করতে একদিন পেরিয়ে গেল। ভোরের আলো পড়ছে আবারও। মেনে নিতে কষ্ট হচ্ছে। পুরো একটি দিন প্রিয়তার মুখ সে দেখেনি। চোখাচোখি হয়নি তাদের। প্রিয়তার কণ্ঠস্বর শোনার জন্য উদ্গ্রীব হয়ে আসে সে। প্রিয়তার বাবার অবস্থা খুবই খারাপ। মেয়ের খবর না পেয়ে তিনি ভীষণ অস্থির হয়ে আছেন। এভাবেই প্রেশার লো, তার মধ্যে আবারও অস্থিরতা। পুরোটা রাত ঘুমায়নি। ভোরের দিকে প্রিয়তার মা জোর করে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুমাতে পাঠিয়েছেন। প্রিয়তার মা বেশ শক্তপোক্ত মানুষ। স্বামীর এমন অবস্থায় এ খবর শুনে তিনিও যথেষ্ট ভেঙে পড়েন, কিন্তু হাল ছাড়েননি। কিভাবে ছাড়বেন? তার উপর এখনও 3টি মেয়ের দায়িত্ব পড়ে আছে। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? মেয়ে 3টি সারা রাত ঘুমায়নি। কিছুক্ষণ বাদে বাদে বসার ঘরের পর্দার কাছে এসে উঁকি মেরে চলে গেছে।
বারবার আড়ি পাচ্ছে যদি কিছু শোনা যায়। প্রান্তিক এবার ক্লান্ত, সোফায় নিজের গায়ে এলিয়ে দিল সে। বুঝতে পারছে না প্রিয়তা কোথায় গেল, তার সাথে আবার খারাপ কিছু হলো না তো। এসব ভাবলে আর আরাম করতে ইচ্ছে করে না। সে উঠে বসল। লালচে চোখ দুটো আভাস দিচ্ছে ক্লান্তির। মানসুরা তার সামনে পানির গ্লাস রাখলেন। প্রান্তিক মুখ তুলে তাকাতে পারল না, সে সাহস তার নেই। মানসুরা বেগম পাথরের মূর্তির মতো খসখসে কণ্ঠে বললেন, স্বামী স্ত্রীর মধ্যে কতই তো অভিমান হয়, তাই বলে কেউ কি এভাবে বাড়ি ছেড়ে চলে যায়? তুমি বলো বাবা, আমার মেয়েকে কি এতটাই কষ্ট দিচ্ছিলে? যদি তোমার না পোষাতো বাড়ি এসে দিয়ে যেতে, যেভাবে নিয়ে গেছিলে সেভাবেই এসে দিয়ে যেতে। আবার আমি আগলে রাখতাম, তুমি ফেলে দিতে পারো, আমি তো আর পারি না। প্রান্তিক কথাগুলো গিলে ফেলল, মুখ ফুটে টু শব্দ অবধি করল না। সে কি করে বোঝাবে? সে তো শত চেষ্টা করেছে তাকে আগলে রাখার। এভাবে চলে যাক সেও তো চায়নি। ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে এখন তো সব দায়ভার তারই হবে। এসব কথাগুলো বলা ছিল লোকমান সাহেবের, কিন্তু মেয়ে শোকে তার অবস্থা পাগল প্রায়। তার উপর নিজের অক্ষমতার কথা মনে পড়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। নিজের মেয়েকে খুঁজে বের করার বিন্দুমাত্র শক্তি যে তার নেই। প্রান্তিক উঠে দাঁড়ালো, বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি প্রিয়তাকে খুঁজে বের করব। মানসুরা বেগম নিজেকে আটকে রাখতে পারলেন না, সোফায় বসে পড়ে কেঁদে উঠলেন। বড় মেয়েটা যে তার বড্ড আদরের, এখনই তো বিয়ে করতে সে চায়নি, কেবল পরিবারের কথা ভেবে রাজি হয়ে গেল। ভেবেছিল এতে বাড়ির বোঝা কমবে। বোন তো আরও 3টে আছে, তাদেরও তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। পর্দার আড়ালে থাকা আমরিশা ছুটে এলো, ছোট্ট পুরবি জড়িয়ে ধরল আফরিনকে। নিঃশব্দে কাঁদতে লাগলো সে। আমরিশা এসে মাকে সান্ত্বনা দিচ্ছে। ভোরের আলো সবে ফুটেছে, তবুও রাস্তায় অন্ধকারের ছায়া, সব কিছুতে আলোতে পরিষ্কার হয়ে ওঠেনি। সূর্যের মুখখানা ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না। এমন সময় দরজায় ধাক্কা দিল কেউ। প্রান্তিক নিজেই গেল দরজা খুলতে। হম্বিতম্বি অবস্থায় মান্নাতকে দেখে খানিকটা বিচলিত হয়ে উঠল। মান্নাত হাঁপাতে হাঁপাতে বলল, প্রিয়তার খোঁজ পেয়েছি, আমার সাথে আয়। প্রান্তিক একবার পিছন ফিরে মায়ের দিকে ফিরে বলল, আসছি মা। মানসুরা বেগম কান্না থামিয়ে কেবল মাথা নাড়লেন। শুধু কয়েক সেকেন্ডে চোখাচোখি হলো মান্নাতের সাথে। আমরিশার চোখ নামিয়ে নিতেই প্রান্তিক আর মান্নাত ছুটে বেরিয়ে গেল। প্রিয়তা কতক্ষণ ধরে রুমে বন্দি আছে বুঝতে পারছে না। একদিন তো হবে নাকি আরও বেশি। ঘরের দরজা জানালা সব বন্ধ, বাহিরের কোনো আলো এসে ঘরে পৌঁছাতে পারে না। কোথায় আছে তাও ঠাওর করতে পারছে না। বলল তো জঙ্গলের মাঝে, সত্যি কি তাই, নাকি কেবল তাকে গাবড়ে দেওয়ার বন্দি? অস্থির হয়ে উঠল প্রিয়তা। তাকে পুঁজি করে আবার প্রান্তিকের কোনো ক্ষতি করার বুদ্ধি আটেনি তো ইজান শিকদার? হতেও তো পারে, নয়তো বা আর কি। প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে গেছে সে। আরিনার এমন অবস্থার জন্য কেবল প্রান্তিককে দায়ী করছে সে। ঘরের এক কোণে সিসিটিভি ক্যামেরা, প্রিয়তার চোখের আড়াল হয়নি সেটা। সর্বক্ষণ তার উপর নজর রাখা হচ্ছে। বিছানায় ডাকা খাবার তেমনই পড়ে আছে। দুশ্চিন্তায় আর খাবারের কথা মাথাতেও আসেনি। সে কেবল ঘামছে। এসি তো ছাড়াই আছে, মনে হচ্ছে তবুও কেন এত ঘামছে। ল্যাপটপের সামনে বসে প্রিয়তার উপর নজর রাখছে ইজান শিকদার। এই মেয়েটির উপর তার মায়া হচ্ছে। বিনা দোষে সে শাস্তি পাচ্ছে। শুধু কি সে পাচ্ছে, ইজান নিজেও তো পাচ্ছে না। ঢাকা থেকে কল আসলো, আরিনার অবস্থার কোনো উন্নতি নেই। জেনে মনের সে মায়াকে পিষিয়ে মেরে ফেলল সে। এখন আর মায়া লাগছে না। যা হচ্ছে তাতে এই মেয়ের কন্ট্রিবিউশন না থাকলেও ধরে নিতে হবে সে আছে, সব কিছুর সাথেই আছে। এরই মধ্যে একটি ছেলে এসে খোঁজ দিল প্রান্তিক তাদেরকে ট্র্যাক করতে পেরেছে। সে এখানেই আসছে। আস্তে আস্তে সন্ধ্যা হবে নিশ্চিত। তারা যেখানে আছে সেখানে আসা তো চারটিখানি কথা নয়, একদম দেশের সীমান্তে, ঘন কালো জঙ্গলের মাঝে একটি দোতলা বাড়িতে। বাড়ির অবস্থা বাহির থেকে ভীষণ করুণ। কেউই থাকে না এখানে। প্রিয়তা এখানে মরে পড়ে থাকলেও কেউ টেরি পাওয়ার কথা নয়। তবে প্রান্তিক জানলো কী করে? ইজার নিজেই তো খবর দেয়নি, আবার দিতে তো হবে, না হলে বাকি কাজটা আগাবে কী করে? দুপুর এখন 12টা বাজে। প্রান্তিক এখানে আসছে হেলিকপ্টার দিয়ে। আস্তে আস্তে আরও 2 ঘন্টা সময় লাগবে নিশ্চিত। ইজানকে আবার সামনের ট্র্যাপ নিয়ে ভাবতে হবে। ছেলেটার উদ্দেশ্যে বলল, তাকে খাবার দিয়েছ? নিয়ম করে তো দিয়ে যাচ্ছে স্যার, কিন্তু তিনি তো খাচ্ছেন না। একটু পর খাবার নিয়ে যাবে। বের হওয়ার সময় দরজা খুলে দিয়ে আসবে। যদি পালিয়ে যায়, পালাক,
ঘরে বসে থেকে আর কি মজা আছে? প্রান্তিক আসছে, তাকে ঘর থেকে ছেড়ে দাও। পাগলের মতো ঘর ছেড়ে বেরিয়ে ঘন জঙ্গলের ভেতর যাবে। প্রান্তিক এসে যেন জানতে পারে তার বউ জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এরপর বাকি কাজটা তোমায় করতে হবে, পারবে তো? ছেলেটা নির্বিকার ভঙ্গিতে মাথা নাড়ল। তার মানে সে পারবে, কিন্তু কিসের কথা বলছিল তারা? আবার কোনো প্ল্যান? ইজান শিকদার উঠে দাঁড়ালো। তাকে ঢাকায় ফিরতে হবে। এখানকার সব কাজ আপাতত শেষ, এখন আরিনা তাকে দরকার। কিছুক্ষণ বাদে প্রিয়তাকে খাবার পাঠানো হয়েছে। সে খাবার বিছানায় রেখে আগের খাবার তুলে নিয়ে চলে গেল তারা। আশ্চর্যভাবে তারা দরজা লাগাতে বলে গেল। এই ধারণা প্রিয়তার। দরজা খোলা পেয়ে উত্তেজনায় অস্থির হয়ে উঠল সে। বুকের মধ্যে ফিটফিট শব্দ করছে। সাহস জুগিয়ে বেরিয়ে গেল সে। আশেপাশে কাউকে দেখছে না। অতি সন্তপনে সিঁড়ি বেয়ে নিচতলায় এলো। সে ভাবল তাকে কেউই দেখেনি। সে কি করে জানবে? সর্বক্ষণই তাকে নজরে রাখা হচ্ছে। পুরোটাই যে তাকে ফাঁদে ফেলার বন্দি। কাঁপা কাঁপা হাতে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে চলে গেল বাড়ি থেকে প্রিয়তা। সাড়া পেয়ে নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলো। কোথায় যাচ্ছে, কিভাবে যাবে তা জানে না। কেবল চোখ বন্ধ করে দৌড়াচ্ছে। খুলে দৌড়ালেও লাভ হতো না। ঘন জঙ্গলের মধ্যে যতই সে অগ্রসর হচ্ছিল ততই আদাস ছেয়ে যাচ্ছিল। ভাগ্যিস একজোড়া স্যান্ডেল পেয়েছিল, না হলে দৌড়াতে কি করে? সে ভারী ঘন জঙ্গলের মধ্যে তার পা আগে থেকে জখম হয়ে আছে। কিছু দূর দৌড়ে আসার পর ক্লান্ত হয়ে পড়ল সে। দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। অনেক দূর এসেছে, কিন্তু কোথায় এসেছে সে? চারদিকে কেবল গাছপালা। খেয়াল করলেই শোনা যায় পশু পাখির আওয়াজ। কিসের আওয়াজ প্রিয়তা বুঝতে পারছে না, কিন্তু এসব শুনলে তার ভয়ের মাত্রা বেড়ে যায়। গা শিউরে ওঠে। কেবল মনে হচ্ছে আজ তার মৃত্যু নিশ্চিত। ভাগ্য কোথায় এসে ঠেকালো তাকে। মাথার এলোমেলো চুলগুলো দুহাতে টেনে ধরল সে। ক্লান্ত নিষ্প্রাণ নিশ্চল আঁখি দুটোতে বুলাতে লাগলো চারপাশ। ফিরে যাবে কি? না না, একবার পালিয়ে এসে আবার ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। সামনেই আঘাত লাগলো আবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে। পাটা যে ভীষণ ব্যথা করছে। রেগে গিয়ে কেন যে খাওয়া দাওয়া করলো না সে? খেলে তো একটু শক্তি জোগাড় করতে পারত, তাহলে আরও কিছুক্ষণ দৌড়াতে পারত। সব রাগ আবার নিজের উপরেই হচ্ছে। কেন এত রাগ যে তার? কেন এত অভিমান করে? সেদিন না পালালে এত কিছু তো হতোই না। কিন্তু সে কি আর জানতো এত সব কিছু হয়ে যাবে? দিনের আলো এখনও আছে। যা করা তাড়াতাড়ি করতে হবে। দিনের আলো থাকতে থাকতে এখান থেকে পালাতে হবে। রাতের বেলায় জঙ্গলে থাকলে এভাবেই মরে যাবে সে। এখনই তার অবস্থা আধমরা। জড়ো হওয়ার মতো বাতাস বইছে। হেলিকপ্টার থেকে প্রান্তিক নেমে পড়ল। তার পিছন পিছন মান্নাত আর রাফিও। বাকিরা আসছে গাড়ি করে। তারা আস্তে আস্তে রাত হবে নিশ্চিত। সাথে লোক বলতে আর কেউ নেই। আশপাশে কাউকে দেখতে না পেয়ে রাফির ভয় বাড়ল। হাতে ছোট বন্দুক নিয়ে লোড করে রাখল। মান্না তো পা ফেলছে সামনে। প্রান্তিকের সেই সব ভাবনাতে নেই। সে ছুটে চলে গেল বাড়ির ভিতর। রাফি আর মান্নাত ছুটল তার পিছন পিছন। পুরো বাড়ি খালি। তন্ন তন্ন করে কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু বাড়ির হাবভাব দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেও এখানে মানুষের উপস্থিতি ছিল। তাহলে এখন কোথায় গেল? প্রান্তিক চৌধুরী অস্থির হয়ে উঠল। তার চোখের মনি কোঠা স্থির, লালচে হয়ে যাচ্ছে দ্রুত। বোধহয় রক্ত জমে যাচ্ছে। ঠোঁট দুটো কাঁপছে বারংবার। দাঁত দিয়ে চেপে ধরল ঠোঁট দুটো। কেটেও গেছে সামান্য। ঘরের কিছু জিনিস ভাঙচুর না করে শান্তি হওয়া সম্ভব না। মান্নাত তাকে শান্ত করানোর খুব চেষ্টা করছে। গাড়ে হাত রেখে বলল, ভাবিকে আমরা পেয়ে যাব, তুই পাগলামি করিস না। আমি পাগলামি করছি না, তুই এখনও আমায় বলবি? ইজান কি করলো? ওর সাহস হয় কি করে আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? পেয়ে নেই, কাউকেই আমি ছাড়ব না, কাউকে না। রাফি ছুটে এলো তৎক্ষণাৎ। তার হাতে ল্যাপটপ। সেখানে আছে ভিডিও রেকর্ডিং। স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়তা বাড়ি ছেড়ে পালিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। ইজান শিকদার তবে কাপুরুষের মতো কাজ করলো। একা একটা মেয়েকে জঙ্গলের দিকে পাঠিয়ে তারা বেঁকে গেল। রক্ত যেন মাথায় চড়ে উঠেছে। রাগের সর্বাঙ্গ কাঁপছে। কিন্তু রাগ দেখানোর যে সময় নেই। প্রান্তিক আবার একাই ছুটল জঙ্গলের দিকে। রাফি তাকে আটকে রাখতে পারেনি, আবার একাও ছেড়ে দিতে পারছে না। মান্নাতকে বলে গেল পুলিশে কল দিতে। লোকদের বলতে তাদের আরও লোক লাগবে। এত বড় জঙ্গলে একা কিছু করা যাবে না বলে রাফিও ছুটল প্রান্তিকের পিছনে। মান্নাত দাঁড়িয়ে কল লাগালো আলফিকে। দ্রুত আসার জন্য তাড়া দিতে লাগলো।
প্রান্তিক জঙ্গল পেরিয়ে ছুটছে, কণ্ঠে তার এক ধ্বনি, কেবল প্রিয়তার নাম। চেঁচিয়ে চেঁচিয়ে তার নাম ডেকে যাচ্ছে সে। তার ধ্বনি দূর প্রান্তে ধাক্কা খেয়ে আবারও তার দিকেই ফিরে আসছে। তার চেঁচানোতে গলার রগ স্পষ্ট ফুটে উঠেছে। দিনের আলো শেষ হয়ে আসছে। যতই আলো কমছে তত ভয় বাড়ছে। রাতে মেয়েটাকে কি করে খুঁজে পাবে সে? তখন তো আরও মুশকিল হয়ে যাবে। ছুটতে ছুটতে থমকে এসে দাঁড়ালো। গলা শুকিয়ে আসছে। শরীর হার মানতে চাইছে, কিন্তু মন না। প্রান্তিক চৌধুরী এত সহজে তার ভালোবাসা হারতে দিবে না। সামনে পা বাড়ানোর আগে রাফি পিছন থেকে এসে জাপটে দৌড়ে পেছনে ফেলে দিল তাকে। প্রান্তিক হতভম্ব হয়ে গেল। তারপর সামনে চোখ পড়তে দেখল বিষধর সাপ এঁকে বেঁকে চলে যাচ্ছে। সাপ তাকে সবল মারেনি, তবুও শরীরে সাপের বিষ ছড়িয়ে গেছে মনে হলো। প্রিয়তার বিপদের আশঙ্কা করে আবারও উঠে দাঁড়ালো প্রান্তিক। চোখাচোখি হলো রাফির সাথে। রাগ রাফির সাথেও কম না, কেবল প্রিয়তাকে খুঁজে বের করার অপেক্ষা। এরপরে শোধ সে নেবে। উপর থেকে হেলিকপ্টার উড়ে গেল। মান্নাত সেখান থেকে খুঁজে যাচ্ছে তাকে। লোকজন আসতে আরও ঘণ্টাখানেক লাগবে। ততক্ষণে বসে থাকা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ রাত ঘনিয়ে আসছে। সন্ধ্যা নেমে গেছে ইতিমধ্যে। এখন দ্রুত না করলে রাতে আর কিছুই করা যাবে না। প্রাণীর তৃষ্ণায় আর ক্ষুধায় প্রিয়তা ক্লান্ত। তার শরীর অসাড় হয়ে গেছে। আর এক পা চালানোর মতো সাধ্য যে তার নেই। এই জঙ্গলের পথ যেন শেষই হচ্ছে না। রাতও ঘনিয়ে আসছে। প্রিয়তার আত্মা কেঁপে উঠছে এই ভেবে যে রাতে এখানে থাকবে কি করে। চোখও বুঝে আসছে, মস্তিষ্ক বারবার ইঙ্গিত দিচ্ছে হার মেনে নিতে। তার পক্ষে আর সম্ভব নয়। কিন্তু প্রিয়তা হার মানতে রাজি নয়। তাকে তো এখান থেকে বের হতেই হবে। মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে চলে যেতে দেখে বড় একটা গাছের পিছনে সে লুকিয়ে পড়ল। ইজান শিকদার আবার হেলিকপ্টার নিয়ে তাকে খুঁজতে বের হয়নি তো? পালিয়ে আসার সময় বাড়ির সামনে হেলিকপ্টার সে দেখেছিল। পরক্ষণেই মাথায় এলো, যেখানে গাড়ি দিয়ে আসা যায় না, রীতিমতো হেলিকপ্টার দিয়ে আসতে সেখানে পায়ে হেঁটে কতদূর যেতে পারবে সে। ভাগ্য যেন তার সাথে লুকোচুরি খেলছে। আদৌ সে পারবে তো? ব্যথায় পা টনটন করছে, মনের জোরও কমে আসছে। গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল প্রিয়তা। শুকনো পাতার মর্মর শব্দে আটকে উঠল সে। চোখ যে বুঝে আসছে, ঘুম আসছে দু চোখ ডোলে। রাতের গুটগুটে অন্ধকার। চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই। আজ পূর্ণিমা। চাঁদের আলোর সুবাদে খানিকক্ষণ বাদে এদিক ওদিক তাকানো গেল। একটু একটু দেখা যাচ্ছে কিছু, কিন্তু এখন কি করে পা বাড়াবে? ভীষণ ভয় হচ্ছে। নিঃশব্দে কেঁদে ফেলল সে। পানির তৃষ্ণার ক্ষুধা আবারও আঁকড়ে ধরল তাকে। অসহায়ের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল বেশ অনেকক্ষণ। পরপর কয়েকবার নিজের নাম শুনে ভ্রম হলো প্রিয়তার। ভয়ে কি তার হ্যালোসিনেশন হচ্ছে? মাথা ঘুরছে। এ বুঝি অজ্ঞান হয়ে যাবে? আচ্ছা, সে কি মারা যাচ্ছে? মারা যাওয়ার আগে একটিবার প্রান্তিককে দেখতে পেলে বেশ ভালো হতো। খুব দেখতে ইচ্ছে করছে তাকে। মরার আগে প্রিয় মানুষটির মুখই তো বারবার ভেসে ওঠে। সে শুনেছিল তার প্রিয় মানুষটি কি এখনও প্রান্তিকই আছে। আবারও নিজের নাম, প্রিয়তা, প্রিয়তা। ডাক শুনে বিভ্রান্ত হয়ে গেল প্রিয়তা। যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে নামের আওয়াজ। এই কণ্ঠস্বর তার খুবই চেনা। চিনতে সময় লাগলো, তবে কি এটা সত্যি? প্রিয়তা ভালো করে শোনার চেষ্টা করলো। কোথা থেকে আসছে এই আওয়াজ? এদিক না ওদিক থেকে? ঠিক এক সময় গুলির শব্দ শোনা গেল, পরপর দুবার। প্রিয়তার পা জমে গেল। কি হলো আবার? প্রান্তিকের কিছু হয়নি তো? সে ছুটতে লাগলো সেদিকে, যেদিক থেকে গুলির আওয়াজ আসছে। অশ্রু মুক্তার মতো ঝরে যাচ্ছে গাল বেয়ে। ছুটতে চোখ বন্ধ করে ছুটছে। মনের জোর পাচ্ছে একটু একটু করে। পানির তৃষ্ণা, ক্ষুধা, ক্লান্তি, প্রায় সব কিছুই সে ভুলে গেল। এখন কেবল ছুটছে সে ভালোবাসার টানে। গুলির একটি শব্দে রাতের পাখিদের কি ডানা চাপটানি। বয়ে সকলে উড়ে চলে যাচ্ছে ধানা চাপটে। চারদিক গুটগুটি অন্ধকারের মাঝে চাঁদের এক টুকরো আলো। তবুও ঘন কালো জঙ্গলের ভিতর সে আলো নিশ্চিহ্ন হয়ে গেল। প্রিয়তা ছুটছে চোখ বন্ধ করে। হাতের মুঠোয় বুকের ওড়না চেপে রেখে ছুটছে এক মনে। তার মন বলছে প্রান্তিক ওখানে। গুলি তার উপরেই চলেছে। আবারও সেই শিরেছেনা স্বর, সেই ডাক, যে ডাকে নিজেকে বিভোর মনে হয় প্রিয়তার। প্রতিবার আকৃষ্ট হয় সেই ডাকে। প্রাণপণে ছুটে গেল সে ভালোবাসার মানুষটির কাছে। তার ছুটে চলার পথ দীর্ঘ, বেশ দীর্ঘ। ওপাশ থেকেও কেউ বুঝি ছুটে আসছে। আভাস পাওয়া যাচ্ছে। প্রিয়তা আবার ভয় পেল না।
থেমেও গেল না। তার মন বলছে এটা প্রান্তিক, তার বর মশাই, সেই তো ছুটে আসছে তার দিকে। জঙ্গলের পথ পেরিয়ে এসে থমকে দাঁড়ালো সে, দাঁড়ালো অপর পক্ষ। সে হাঁপিয়ে উঠেছে দুজনেই, অন্ধকারের মাঝে চোখাচোখি করার বৃথা চেষ্টা। তবুও তো আভাস পাচ্ছে এই অনুভূতি মিথ্যে নয়। অন্ধকারের আবছা আলোয় দেখার চেষ্টা করছে দুজনেই। চাঁদের আলোয় অবশেষে মুখের আবছা ছায়ার দেখা মিলল। দূরত্ব বেশি নয়, এই তো কয়েক হাত। প্রিয়তা এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গেল তার দিকে, আঁকড়ে ধরল দুহাতে। শক্ত বিশাল সুদেহে নিজেকে জড়িয়ে নিল ভীষণ অবলীলায়। কান্নার ভঙ্গিমা আরও ভয়াবহ। ঘন জঙ্গলের মধ্যে এক রূপসী রমণীর কান্নার আওয়াজ ভৌতিক ব্যাপার ছাড়া যেন আর কিছুই নয়। তার বুকের মধ্যে নিজেকে কান্না চেপে রাখার চেষ্টা করছে সে। হচ্ছে না, সম্ভব না। প্রান্তিক জড়িয়ে ধরেছে সেই কখন। অশ্রুরেখা তার নয়ন থেকেও পড়ছে ঝর্ণার পানির মতো। দুজনের কেউই আজ অভিমান করল না, কথা কাটাকাটিও করল না, কথাও বাড়ালো না। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদল কেবল। অভিমান কি এই অশ্রুকণার সাথে মুছা যাবে তাহলে? ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই মুশকিল। কেবলই ভয় হয় কোনো এক সময় ভালোবাসার মানুষ তার অস্তিত্ব ভুলে যাবে, তাকেও ভুলে যাবে। দীর্ঘদিন এক খাবার খেয়ে যে কারো মুখ ফিরে আসে। ভালোবাসা কি অত সস্তা বাপু? ভালোবাসায় পিকে শব্দটি তো আসতে দিতে নেই। নিত্য নতুনভাবে ভালোবাসতে হয়, অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। এ যেমন পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ কত শক্ত কাজই না করে, আর তুমি তো কেবল একটি মানুষের জীবনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে, এতই কি শক্ত কাজ? তা কি পারা যায় না? ভালো কি বাসা যায় না? কেন এত ছলনা, কেন এত কষ্ট? শান্তিতে কি ভালোবাসা যায় না? তারা ফিরে এসেছে, দুজনেই ফিরে আসে। হেলিকপ্টারে করে প্রায় 6 ঘন্টা জার্নি করে ঢাকায় ফিরেছে দুজনেই। যখন ফিরেছে তখন বোর হয়ে গেছে। এতক্ষণ এতটুকু কথা হয়নি দুজনের মাঝে। দুজনেই কেবল চুপ থেকেছে, কোনো শব্দ ছাড়াই একজন অপরজনের মনের কথা বুঝতে পেরেছে। প্রান্তিক শক্ত করে তার হাতটা চেপে ধরে আছে। প্রিয়তাও কম না, দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা রেখে চোখ বুজেছিল। ঘুমিয়েই পড়ল শেষে। যখন চোখ খুলল তখন সে ঢাকায়। হেলিকপ্টার এসে থেমেছে চৌধুরী বাড়ির ছাদে। বিশাল এই ছাদের এক কোণায় খুব সহজে হেলিকপ্টার নামিয়ে দেওয়া হয়েছে। মান্নাত রাফি দুজনেই ছিল তাদের সাথে, বাকিরা ফিরছে গাড়ি করে। নামবার সময় তাকে কোলে করে নামাতে গিয়ে প্রিয়তার ঘুম ভেঙে গেল। নিজেকে প্রান্তিকের কোলে আবিষ্কার করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণে মান্নাত আর রাফিকে দেখে নিজেকে খানিকটা গুটিয়ে নিল। একটু লজ্জাও যেন সে পাচ্ছে। প্রান্তিক তাকে নিয়ে সোজা এলো প্রিয়তার ঘরে। হ্যাঁ, প্রিয়তার ঘরেই। অভিমানের পাল্লা যেন এখান থেকেই শুরু হলো। বিছানায় তাকে বসিয়ে দিয়ে নরম স্বরে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। প্রিয়তা জবাব না দিয়ে হাত পা গুটিয়ে নিল। প্রিয়তার পায়ে জখম খেয়ালে এলো তখন। হাত পাতেও আঘাতে ছড়াছড়ি। এখানে এসে দু হাতে তার মুখটা আঁকড়ে ধরল, কপালে চুমু খেলো। চুলগুলো সব কানের কাছে গুজে দিয়ে বলল, প্লিজ ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। প্রান্তিক বেরিয়ে গেল। মনটা খা খা করছে, কি যেন নেই। কিন্তু প্রান্তিকের কথাও তো ফেলে দেওয়ার মতো নয়। অভিমান বলে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা শাড়ি বের করে ক্লান্ত শরীর নিয়ে ওয়াশরুমের দিকে সে ছুটল। ভালোই একটা গোসল সেরে বের হলো। প্রান্তিক তখনও এসে পৌঁছায়নি। হাতে তোয়ালে দিয়ে কোনো মতে মাথা মুছে গোছ ছেড়ে বেরোলো প্রিয়তা। মিটিমিটি পায়ে হেঁটে প্রবেশ করলো প্রান্তিকের ঘরে। ঘরে ঢুকতে গিয়ে হাত থমকে গেল তার। দরজার পর্দা আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল শক্ত পায়ে। নরম শীতল মুখখানা দ্রুতই কঠোর হতে লাগলো। প্রিয়তা হতবাক, বাকরুদ্ধ হয়ে গেল দ্রুত। কেবল স্থির দৃষ্টিতে দেখছে। উদম শরীরে উল্টো হয়ে বসে আছে প্রান্তিক। পাশে চশমা পরা সাদা শার্টওয়ালা লোকটা তার জখমের চিকিৎসা করছে। প্রিয়তার সামনেই এক হাতে ছুরি দিয়ে, অন্য হাতে সরু একটা নলের মতো কিছু একটা দিয়ে প্রান্তিকের বাহু থেকে একটা গুলি বের করে রাখলো পাত্রে। প্রিয়তার মনে হলো তার পায়ের মাটি সরে গেছে। কেমন গোঙানির মতো শব্দ করল সে। প্রান্তিক পিছনে ফিরল। প্রিয়তার রক্তশূন্য মুখ দেখে চমকে উঠল সে। রাফি আর মান্নাত সেই ঘরেই উপস্থিত। সকলে লাশ ভেঙে প্রিয়তা ছুটে এলো প্রান্তিকের কাছে। প্রান্তিক নিশ্চুপে তার হাতটা আগলে ধরল। প্রিয়তা দু হাতের মুঠোয় হাতটা নিয়ে কান্নায় ভেঙে পড়ল। প্রান্তিক ঠোঁট বাঁকিয়ে হাসল কেবল।
চোখ দিয়ে আশ্বাস দিচ্ছে সে ঠিক আছে। ঠিক আছে, তাকে বুঝ দিচ্ছে। সে বুঝি জানে না গুলি খাওয়ার কষ্টটা কি। এতটাই কি অবুঝ নাকি? তাহলে তখন গুলি ঠিকই লেগেছিল। গুলির শব্দ তো সে পেয়েছিল। কেবল প্রান্তিককে স্বচক্ষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিভাবে ভেবে নিল সে একদমই ঠিক আছে, কিছুই হয়নি তার। গত 6 ঘন্টা কিভাবে আহত শরীর নিয়ে তাকে আঁকড়ে রাখলো, কিভাবেই বা তাকে কোলে তুলে নিল। কষ্ট হয়নি বুঝি তার? বোঝাচ্ছে তাকে এত কষ্ট কিভাবে সইল প্রান্তিক? একবারও তো উফ শব্দটুকুও করল না। প্রিয়তা তো বুঝেনি তো তার কষ্ট হচ্ছে। লোকটা এমন কেন? কেন কষ্ট বুঝতে দেয় না? সবসময় দূরে দূরে রাখে। কিসের এত অভিমান তার? ডাক্তার সেখানে ব্যান্ডেজ করিয়ে দিলেন। প্রিয়তার ঠোঁট কামড়ে কান্না চেপে রেখেছে। সকলের সামনে পারছে না প্রান্তিকের বুকে লেপ্টে কাঁদতে। তবে বুঝি একটু শান্তি লাগতো। ডাক্তারকে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে গেল সেও। প্রান্তিক তার হাত জড়িয়ে রেখেছে। প্রিয়তা নিজেকে সামলে বলল, একটাই গুলি? দুটো গুলি যে তবে। প্রান্তিক হেসে বলল, সেটা রাফি করেছিল লোকটার উপর। রাফি আমায় আবারও ঋণী করে দিল। আবারও মানে? গুলি কি এর আগেও খেয়েছিল সে? প্রিয়তার চোখ মুখ কুঁচকে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিকের দৃষ্টি নেমে যাচ্ছে, চোখের পাতা কাঁপছে। দেখতে দেখতে প্রিয়তার সামনেই মূর্ছা গেল সে। প্রিয়তা চেঁচিয়ে উঠল আবারও। মান্না তো গাবড়ে গেল কিছুটা। রাফি দেখছে ডাক্তারকে। ডাক্তার সাহেব নীরস মুখে বললেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই এমনটা হয়েছে। শরীরও দুর্বল, প্রেশার লো। আমি তো বললাম তাকে হাসপাতালে ভর্তি করান, রক্ত দিতে হবে। 2 ঘন্টার মধ্যে রক্ত না দিলে এরপর আমার হাতে কিছু থাকবে না। অশ্রুসিক্ত নয়নে বিচলিত হয়ে প্রিয়তা তাকালো রাফির দিকে। প্রান্তিকের মাথা তখন প্রিয়তার কোলে। লোকটা পুরোপুরি শরীর ছেড়ে দিয়েছে। রাফি শক্ত কণ্ঠে বলল, স্যার হাসপাতালে যাবেন না বলে দিয়েছে। আপনি আমার সাথে আসুন, এখানেই রক্ত দেওয়ার ব্যবস্থা করছি। প্রিয়তার ইচ্ছে করলো প্রতিবাদ করবে। এসব কী ধরনের পাগলামি, কেমন জেদ? হাসপাতালে গেলে কি হবে? কিন্তু এসব বলে সময় নষ্ট করলো না সে। রাফি ভাই ছুটোছুটি করছে। যত দ্রুত সম্ভব রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয়তা তার মুখটা আগলে ধরে ফের কান্না করে নিল। এই লোকটা কেন এত যন্ত্রণা দিচ্ছে তাকে? কেন এমন করছে? মান্নাত সাফা স্বরেই বলল, কাঁদবেন না ভাবি, চিন্তা করবেন না, আমরা দেখছি। সত্যি সত্যি চোখের পলকের মধ্যে সব কিছু হয়ে গেল। না, ডাক্তার নার্স সবই এলো একে একে। প্রান্তিকের বড় বেডরুমটা কিছুক্ষণের মধ্যেই হসপিটালের ছোট একটা কেবিনে রূপ নিল। তাকে রক্ত দেওয়া হচ্ছে। কোনো জটিলতা সৃষ্টি হলো না। রাফি যেন আগে থেকে সমস্তটা ঠিক করে রেখেছিল। প্রিয়তার প্রান্তিকের পাশে বসে রইল চুপটি করে। এক মুহূর্তের জন্য সরল না, তার হাতও ছাড়ল না। উদাম শরীরে চাদরে ঢাকা দিয়ে শুয়ে আছে লোকটা। প্রিয়তা তাকে দুচোখ ভরে দেখছে। মুখশ্রীতে হাত বলিয়ে দিচ্ছে। গড় খালি পেয়ে চুমু খাচ্ছে তার চোখে মুখে। কখন যে জ্ঞান ফিরবে সে প্রতীক্ষায় প্রহর গুনছে সে। দিনের সমস্ত আলো চষে নিচ্ছে পশ্চিমা অস্ত। আগুন রাঙা সন্ধ্যা। লাল আভা এসে ভিড় করছে জানালার পাক ঘিরে। পর্দাগুলো আলতোভাবে নেচে বেড়াচ্ছে। বিছানার নরম বালিশে প্রান্তিক চোখ বুজে শুয়ে আছে। ডাক্তার বলেছে কোনো ভয়ের ব্যাপার নেই, দুর্বলতা কাটিয়ে উঠতে সময় লাগবে, রাত্রির মধ্যেই জ্ঞান ফিরবে। রক্ত দেওয়ার জন্য যেই হাতে সুচ ফুটিয়েছিল প্রিয়তা সেই হাত আলতো করে শুয়ে রাখল। ঘন্টার পর ঘন্টা বসে আছে সেখানে। মানুষটিকে একটি নজর দেখার প্রয়াস কেবল। ঘরের মধ্যে স্নিগ্ধ নীরবতা। বাতাসে শোষ শব্দ আর গড়ির টিকটিক শব্দের মাঝে দুজন মানবীর শ্বাস প্রশ্বাসের ধ্বনি গভীর থেকে গভীরতর হচ্ছে। প্রিয়তার চোখ বুজে আসছে। দখল কি তার কম গেছে? 2 দিন ধরে খাওয়া দাওয়া কিছু নেই। রাফি ভাই এসে বারবার খাওয়ার জন্য সেদে গেছে। কিন্তু প্রিয়তার এক কথা, প্রান্তিকা সে একসাথে খাবে। ঘটল তবে বিপত্তি। কখন স্যারের জ্ঞান ফিরবে, কখন তারা খাবে। রাফি হার মেনে চলে গেল। প্রিয়তার চোখে ঝাপসা ঝাপসা দেখছে। তার বোধহয় ঘুম আসছে। এই অসময়ে ঘুম কেন আবার? মাথা নাড়িয়ে চেষ্টা করলো জেগে থাকার। ঠক ঠক করে 1 গ্লাস পানিও খেলো। ঘুমের তেজ কমেনি, বরং বেড়েছে। মনে হচ্ছে কেউ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে তাকে। চোখ দুটো খুলে রাখা যেন মুশকিল। আটসাট হয়ে কারো বাহু ডোরে আবদ্ধ সে। তার গায়ের গন্ধ প্রিয়তার খুবই পরিচিত। যতবার গন্ধ নাকে আসে ইচ্ছে করে মিশে যেতে। কি নেশা ধরানো গন্ধ! প্রিয়তা একটু মুচড়ে উঠল। পুরোপুরি ঘুম তার ভাঙেনি। প্রান্তিক ছোট ছোট চোখ করে তার মুখশ্রী দেখল। মৃদু হেসে চুমু আঁকল ললাটের মাঝে।
চোখগুলো কানে গুজে দিয়ে বুকে টেনে নিল তাকে। আচমকা প্রিয়তা লাফ দিয়ে উঠে গেল। বড় বড় চোখ করে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারল সে প্রান্তিকের বাহুডোরে আবদ্ধ। প্রান্তিক তাকে দেখে হাসছে। প্রিয়তা বিস্ময়ে হতবাক। আকস্মিকভাবে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। প্রান্তিক যেন নিজেও ভাবেনি প্রিয়তা এতটা রিয়েক্ট করবে। শরীর ক্লান্ত, তাই একটু কাঁদতেই ক্লান্ত হয়ে গেল। প্রান্তিক তাকে কাছে টেনে চোখের অশ্রু মুছিয়ে দিল। দুহাতে চুলগুলো কানে গুজে দিল। প্রিয়তা নাক টেনে বলল, এখন কেমন লাগছে? খুব ব্যথা করছে কি? জ্ঞান কখন ফিরল আপনার? যখন তুমি ঘুমিয়েছিলে তখন। তোমার মনে নেই? আমি ডাকলাম আর তুমি কি সুন্দর আমার বুকের মধ্যে লুকিয়ে গেলে। প্রিয়তা মনে করতে পারল না কিছুই। সত্যি কি এমন হয়েছিল নাকি? লাজে তার মুখ রক্তিম হয়ে উঠল। প্রান্তিকের ক্ষতস্থানে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে? প্রান্তিক হাতটা সরিয়ে তার উদাম বুকের বাঁ পাশে চেপে বলল, এখানে খুব ব্যথা করছে। প্রিয়তার নাক টানল আবারও। লজ্জায় কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে নিল। হাত সরিয়ে বলল, আপনি আমায় আগে কেন বললেন না? এতক্ষণ আপনার সাথে ছিলাম, আপনি বুঝতেই দিলেন না? আমায় এত কষ্ট কেন দিন বলুন তো? চোখে অশ্রু জমে এসে ভিড় করলো আবারও। কান্নাকাটি বোধ হয় আরেক দফা হবে। প্রান্তিক দুহাতে আলতোভাবে তার গাল চেপে ধরে বলল, এসব কি বলছ? তোমার কষ্ট হবে বলেই তো বলিনি। এ কি, আবারও কাঁদছ? এবার থামো। চোখ দুটোকে একটু বিশ্রাম তো নিতে দাও। সে কখন থেকে তোমার কান্না দেখে দেখে আমি অস্থির। এত সিসকাদনি তুমি? আগে তো জানতাম না। প্রিয়তার আবার অভিমান হলো। পাতার উপর জমা শিশিরের মতো সে অভিমান। এই ছুঁয়ে দিলেই পড়ে যায়। প্রান্তিক তা টের পেয়ে তাকে বুকে আগলে নিল পেট। অভিমান করতে দিলে এবার আর চলবে নাকি? এই তো সুযোগ। এই সুযোগ হারালে কাঁদতে হবে সারা জীবন। প্রিয়তা ওঠার জন্য ছটফট করছে। তার এক কথা, এভাবে তাকে শুয়ে বসে থাকলে হাতের ব্যথা আরও বাড়বে। এত আদর সোহাগের কি দরকার ছিল এখন? প্রান্তিক শট করে তার কোলে মাথা রেখে বলল, অবশ্যই দরকার। আমি অসুস্থ, তোমার একটা চুমু আমায় সুস্থ করে দিতে পারে জানো? নাও একটা চুমু খাও, কিসমি। এর চেয়ে বড় কোনো ওষুধ নেই। আমার এখন ভাত খাওয়া উচিত, এরপর ওষুধ খাবেন। এসব বাড়াবাড়ি রাখুন তো। রোজ তো ডাল ভাতই খাই, আজ না হয় তোমার চুমু খাবো। প্রিয়তার চোখ মুখ কুঁচকে নিল। প্রান্তিক মুখটা উঁচু করে আছে। তার এতটুকু কোলের মাঝে তার মাথা। প্রিয়তা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আলতো করে চুমু খেলো তার কপালের মাঝে। প্রান্তিক চোখ মুখ শক্ত করে বলল, চাইলাম বিরিয়ানি, দিচ্ছ এলাচি। কি কাজ তোমার? অসুস্থ মানুষকে এত কষ্ট দেওয়াটা কি ঠিক? এই আপনি অসুস্থ, তাই রেস্টে নিন। এসব এখন রাখুন তো, আমায় যেতে দিন, খাবার নিয়ে আসি। এত দারুণ খাবার থাকতে অন্য কিছু আজ খেতে ইচ্ছে করছে না। এই তুমি নরম নরম হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছ। তোমার তুলতুলে নরম ঠোঁট আমায় ইশারা করে ডাকছে। তোমার দৃষ্টিতে দৃষ্টি মিলালেই যেন ঘায়েল হয়ে যাচ্ছি। এরপর আর কি দরকার? আমি তো পেট ফুলে ঢোল হয়ে আছে। প্রিয়তা মিটমিট করেই হাসছে। আজ কতদিন পরে তারা আবার স্বাভাবিকভাবে কথা বলছে। হাসতে হাসতে কথা বলছে তার বরমশাইয়ের সাথে। এই দিনটি যে কল্পনাও অতীতে ছিল। প্রিয়তা উঠে যেতে নিলে প্রান্তিক তার হাতটা চেপে ধরল। নিজের হাতের মুঠোয় নিয়মিত নরম স্বরে আবদার করল, থাকো না কিছুক্ষণ। প্রিয়তা কিছুক্ষণ বসল। প্রান্তিক তার হাত নিয়ে খেলা করছে। বা হাত এভাবেই রেখেছে। মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। প্রিয়তা তার মাথায় হাত বুলিয়ে বলল, আরিনার এখন কি অবস্থা? কিছু কি জানেন? প্রান্তিক আরিনার খবর শুনেছিল। এরপর আর কিছু সে জানে না। খোঁজ নিলে খুব সহজে জানা যাবে, কিন্তু খোঁজ নেওয়ার কোনো ইচ্ছে নেই। প্রিয়তার সাথে এত বড় ঘটনা না ঘটলে অকপটে চলে যেত দেখা করতে, কিন্তু এখন তা সম্ভব না। শক্ত গলায় বলল, জানি না। আপনি কি রেগে আছেন? আরিনার সাথে যা হয়েছে তা কিন্তু একদমই ঠিক না। তাহলে তোমার সাথে যা হয়েছে তা সব কি ঠিক প্রিয়তা? কোনো কিছুই ঠিক হচ্ছে না। এসব ঠিক বলে শুরু যদি করতে যাই তাহলে আপনি যে দোষী হয়ে যাবেন। আমি আর এই কষ্ট সইতে পারবো না। প্রান্তিক উঠে বসল। প্রিয়তার সামনে কাছাকাছি হয়ে সে বসল। শুকনো ডোক গিলে আঙ্গুলের সাহায্যে প্রিয়তার চুলগুলো কানের কাছে গুজে দিল। আচমকা দমকা হাওয়ায় পুরো ঘর কেঁপে উঠল। প্রিয়তার চোখের পাতা কাঁপছে। শীতল দৃষ্টি একরোখা হয়ে দেখছে কেবল একজনকে, তার সামনের পুরুষকে। দৃষ্টির সামনে সে থাকলে বাকি সব গোলাটে হয়ে যায়। এত শত কিছুর মাঝে তার চোখ আটকে থাকে ঠিক এই লোকটার দিকে, তার মুখশ্রীর দিকে। প্রান্তিকের চোখগুলো পুরোপুরি কালো নয়,
কেমন খয়েরি রংটা মিশে আছে এখানে। বাদামি বলবো কি বুঝিয়ে বলতে পারছি না। সে যেই হোক, চোখের রং কি তা জানার কি দরকার? চোখের মনি আটকে আছে যে রমণীর নেশায় তাকে কিভাবে তুচ্ছ করা যায়। প্রান্তিকের গলার কণ্ঠ নড়বড়ে বেশ। হাত গিয়ে ঠেকল তার গালের কাছে। তার শীতল ছোঁয়ায় চোখ বুজে নিল প্রিয়তা। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে তার। মুহূর্তের মধ্যে একজোড়া প্রজাপতি এসে ঘিরে ধরল তাকে। কল্পনা সে প্রজাপতি নেচে বেড়াচ্ছে চারদিকে। প্রেম প্রেম একটা আবরণে ঘিরে যাচ্ছে চারদিক। আচ্ছা, প্রেমের রং কি? আমার কাছে তোমার সে ইম্পর্ট্যান্ট আর কিছু নেই বউ, কেউ নেই। বউ ডাকটা কত চরমভাবে প্রিয়তা যে মিস করেছিল বলার মতো নয়। প্রান্তিকের মুখে বউ ডাকটা ভীষণ প্রিয়। প্রান্তিকের সাফা স্বরে আবারও কথা বাড়ছে। কালসের ঠোঁট দুটো আবারও নড়ছে। আমার মা যখন আমায় ছেড়ে চলে গেল, আমি তাকেও আটকাইনি, আবার বাবাকেও বলিনি তুমি আমার সাথে থেকে যাও। যাকে চোখ বন্ধ করে ভালোবেসেছি তাকেও একটিবার অনুরোধ করিনি। পুরো জীবনের মধ্যে তুমিই একমাত্র তার কাছে। আমি অনুরোধ করছি প্রিয়তা, থেকে যাও না। এই বিগড়ে যাওয়া পাগল চরিত্রহীন ছেলেটার সাথে থেকে যাও। সত্যি বলছি, আমি সব ছেড়ে দিয়েছি। চোখ দুটো বেইমানি করল। রাশি রাশি জলের কণা এসে ঝাপটা দিয়ে দিল তার প্রিয় পুরুষকে। দেখা যাচ্ছে না ঠিক করে। প্রান্তিক ফের বলল, তার কণ্ঠস্বর বাড়ি, আমি একটাবার সুযোগ দাও বউ। আমি সত্যি বলছি, অভিযোগের আর কোনো সুযোগ থাকবে না। আমি আমার অন্যায়গুলোকে জাস্টিফাই করছি না। তুমি সব জানো, কিছুই মিথ্যে নয়। আমি পারিনি মিথ্যে বলে তোমার মন নিয়ে খেলতে। ছেড়ে যেও না, থেকে যাও প্লিজ, সারাটি জীবনের জন্য। এই প্রান্তিক চৌধুরী তোমার অনুভূতির সাথে মিশে যেতে চাই। তোমাকে দেখার পর থেকে আমার হৃদস্পন্দনে কেবল তোমার বিদ্রোহ হচ্ছে। আমি কি করে আটকাবো নিজেকে? আমার মন যে মানতে চায় না। তুমি আমার না, তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গী, আমার বেঁচে থাকার একমাত্র প্রয়াস। আমি মরে যাব তোমাকে ছাড়া, বিশ্বাস করো। প্রান্তিকের আকুতি ভরা কথাগুলো এসে ঠেকছে প্রিয়তার হৃদয়ে এসে। এই লোকটাকে কিভাবে ছেড়ে থাকবে সে? অসম্ভব ভালো যে তাকে বাসে। সারা জীবন বাধা পড়ে গেছে তার সাথে। তারা যে এক হয়ে গেছে আরও আগেই। গলা জড়িয়ে ধরে আসমকা কেঁদে উঠল প্রিয়তা। তার এই কান্না থাকার প্রতিশ্রুতি দিচ্ছে, সারাটি জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি। প্রান্তিক চৌধুরী ঠোঁট বাঁকিয়ে হাসল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দ্রুত মুছে নিল সে। পুরুষ মানুষের চোখে অশ্রু যে বড্ড বেমানান। আবার অনেকে বলে যে পুরুষ তার নারীর জন্য চোখের জল ফেলে তারা খুবই ভাগ্যবতী হয়। প্রান্তিক তার কোমর জড়িয়ে আছে এক হাতে। আহত হাত দিয়ে চোখের অশ্রু মুছে দিয়ে বলল, কথা দিচ্ছি আমার জন্য আর কখনো তুমি কাঁদবে না। প্রান্তিক চৌধুরী থাকতে তার বউ সোনার চোখে কখনোই পানি আসতে দিবে না। অশ্রুসিক্ত নয়নে আসমকা হেসে উঠল প্রিয়তা। আজ মুখ ফুটে একটি কথা না বললেও তার প্রতিটি অশ্রুকণা হাজারটা কথা বলে ফেলেছে। চোখও যে কথা বলে এ তবে মিথ্যে নয়। তার গালে হাতের পরশ বুলিয়ে বলল, দেখো, কখনো চুমু খেতে বললে এভাবে চুমু খাবে। তার নরম তুলতুলে ঠোঁটে আক্রমণ করে বসে আসমকা। অনেক আগে থেকে লোভ হচ্ছিল তার, কেবল সৎসময়ের অপেক্ষাই ছিল। খানিক বাদেই ছেড়ে দিয়ে একটু দম নিল। আবারও আঁকড়ে ধরল সে। এবার একটু শক্ত করেই জড়িয়ে ধরল। তুমুল অত্যাচার চলল অদর জড়ার উপর। এতদিনের ক্ষুধার্ত প্রান্তিক আরও যেন ক্ষুধার্ত হয়ে উঠল এই মুহূর্তে। প্রিয়তার পুরো শরীর রোমাঞ্চকর হয়ে উঠল। এত গভীর চুম্বন এর আগে কখনো যে হয়নি। মান অভিমান শেষে চুম্বনের স্বাদ একটু বেশিই যেন মধুর হয়। ভোর হতে চৌধুরী বাড়িতে মানুষ এসে ভরে গেল। দাদাজানের অবর্তমানে ঢাকায় এত কিছু ঘটেছে এসব জানতে পেরে তিনি রাজশাহী থেকে ছুটে এসেছেন। প্রিয়তা পাওয়া গেছে শুনে তার বাবা মাও ছুটে এসেছে। বোন তিনটি এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তাদের কান্না থামার নাম নেই। প্রান্তিক চৌধুরী এমন শরীর নিয়েও নিচে নেমে এসেছে। প্রিয়তা তার অসুস্থতার কথা বলতেই যাচ্ছিল, অমনি প্রান্তিক তার হাত চেপে ধরল। ইশারায় বারণ করে দিলেও কিছু না বলতে। একেই তো একজনকে নিয়ে সকলের চিন্তা শেষ নেই। এরপর তার অবস্থা শুনে নিশ্চিত কিছু ঠিক থাকবে না। আপাতত বিপদ কেটে গেছে এ জানতে পেরে সকলের মনে শান্তি চলে এলো। মান্না তো হাজির হয়ে গেল এক পাকে। তার আর আমরিশার চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল সে। কিছু একটা যেন হয়েছে তাদের মাঝে। বিপদ কেটেছে বলেও যেন কাটেনি। প্রান্তিক চৌধুরী ভাবল তার আর প্রিয়তার মাঝে এখন আর কেউ আসবে না।
আর কিছু তো নেই, কোনো কিছুর ভয় এখন আর সে পায় না। যা ছিল লুকিয়ে সব তো সামনে চলেই আসলো, এরপর আর কি বাকি থাকতে পারে? পারে ভাগ্য কখন যে কি করে বসে তার ঠিক নেই। ঘরের ভিতরে ঢুকতে গিয়ে থেমে দাঁড়ালো সে। ভিতরের কথাবার্তা শোনা যাচ্ছে। প্রান্তিক আড়ে পেতে শুনল। তার শাশুড়ি মা তার উপর ভীষণ বিরক্ত। তিনি মেয়েকে বলছেন, তুই কি চাস প্রান্তিকের থেকে আলাদা হয়ে যেতে? আমায় বল, সে কি করেছে তোর সাথে? কেন তুই বাড়ি ছেড়ে ওভাবে চলে গেলি? প্রিয়তা কি বলবে ভেবে পেল না। কথা ঘুরানো যেন খুব দরকার। বলল, বাদ দাও না মা, কিছু না, সব মিটে গেছে। না প্রিয়তা, তুই আমায় বল, সুখে আছিস তো? তুমি কি আমায় দেখে বুঝো না মা? বুঝি তো, সবই বুঝি বলছি। যদি ভাবিস তোর বাবা পঙ্গু, মা অক্ষম, 3 বোনের জীবনের জন্য নিজেকে বিসর্জন দিবি, তাহলে ভুলে যা। ওদের 3 জনের মতো তুইও আমার মেয়ে। 3 মেয়েকে বাঁচাতে এক মেয়ে জীবন নিয়ে খেলবো, এমন মা আমি নই। শুরু থেকে এই বিয়েতে অমত ছিলাম। বড় লোকের ছেলে আমার পছন্দই না। তোর বাবার কারণেই আমি রাজি হয়েছি। ছেলে নাকি তোকে যত্নে রাখবে, ভালো রাখবে। এখন তো দেখছি তার নমুনা। মা চুপ করো না, উনি এখনই চলে আসবে। এসব শুনলে কি ভাববে? মনসুরা বেগম দাঁড়িয়ে গেলেন। নিজের মতো জানিয়ে বললেন, তোকে এখানে মুখ বুজে পড়ে থাকতে হবে না প্রিয়। তোর মা এখনও বেঁচে আছে। কোনো সমস্যা হয়ে থাকলে আমায় বল। আমার মেয়েকে যেমনি এই বাড়িতে পাঠিয়েছি তেমনি ফেরত নিয়ে যাব। আমার কোনো অভিযোগ থাকবে না। তুই শুধু ঠিক থাকলেই হলো। বলতে বলতে তার গলা ধরে আসছিল। প্রিয়তার মাকে আগলে ধরল। শান্ত করার উদ্দেশ্যে বলল, আমি সুখে আছি মা, ঠিক আছি। এখানে এখন আমার খুব দরকার, তাকে আমার দরকার। অভিমানের পালা সবে শেষ হয়েছে। আমি চাই না নতুন করে কিছু হোক। তুমি চিন্তা করো না মা, তিনি থাকতে আমার কিছু হবে না, কিচ্ছু না। প্রান্তিক চৌধুরী সবটা শুনল। দরজার আড়াল থেকে সরে দাঁড়ালো সে। তার প্রতি প্রিয়তার বিশ্বাস দেখে একটু বিচলিত সে। এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে তো সে? সুখী করতে পারবে তো তাকে? মান্নাত আর আমরিশা দুজনেই বসার ঘরে বসে আছে, কিন্তু দূরে দূরে। অভিমান চলছে এদের মধ্যেও। আমরিশা সোজাসুজি তাকে বলে দিয়েছে, আমাকে বিরক্ত করবেন না। ব্যাস, মান্নাত কথা শুনেছে। তাকে এখন আর বিরক্ত করে না, ফোনও দেয় না। বাড়ির সামনেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে না। না রাতের পর রাত তাকে ফোন করে। এইসব ঘটনা প্রিয়তা হারিয়ে যাওয়ার আগেরকার। আমরিশা এক ভোলায় মান্নাত সব কিছু বন্ধ করে দেয়। আমরিশা এখন বুঝতে পারে মান্নাতের শূন্যতা। সে কি তবে লোকটার প্রতি দুর্বল হয়ে পড়েছে? এই দুর্বলতা কি ঠিক? মন খুসখুস করছে কথা বলার জন্য। লজ্জায় পা ফেলছে না। নিজেই না করে আবার নিজে আগ বাড়িয়ে কথা বলবে, তা হয় কি করে? চায়ের কাপ দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে। মনসুরা বেগম প্রিয়তার সাথে গেছেন। প্রান্তিক চৌধুরী উপরের দিকে গেল। সিদ্দিকুর রহমান দাদাজানের সাথে বাগানের দিকটাই গেছেন। একটু আগেও আফরিন আর পূরবী এখানে ছুটোছুটি করছিল। আচমকা হাওয়া হয়ে গেল। মান্নাত দূরে বসা ছিল, এবার এগিয়ে এলো। বসলো আমরিশার মুখোমুখি। আমরিশা আরও গুমড়ে মুচড়ে গেল। আশপাশ মানুষের শূন্যতা। মাঝের সোফায় তারা দুজন বিপরীত 2 প্রান্তে। মান্নাত চায়ের কাপ তুলে নিল। ঠান্ডা হয়ে গেছে তবুও চুমুক দিল। আমরিশা উঠি উঠি করছে, কিন্তু যাবে কোথায়? মান্নাতের নজর তার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি প্রবলভাবে আকর্ষণ করছে। রুক্ষ স্বরে বলে উঠল, সেদিন ওই ছেলেটা কে ছিল? আমরিশা চমকে উঠল। দুদণ্ড ফিরে তাকালো। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল। উসখুস করছে। কোন ছেলে? কার কথা বলছে? ফের সে তীক্ষ্ণ কণ্ঠস্বরে হৃদয়ে কম্পন অনুভব করল। যেদিন যার সাথে ভার্সিটির পর ঘুরতে গিয়েছিলে সে, তার কথা বলছি। মস্তিষ্ক জোর দিল। কোন ছেলে? কোন দিন? ও হ্যাঁ, সপ্তাহখানেক আগে বোধ হয়, কিংবা তারই কম। ছেলেটি তার ব্যাটসম্যান, নাম জায়ান। তার সাথে বেরিয়েছিল। ঠিক বেড়ানো না, কথা বলছিল তাদের প্রেজেন্টেশন নিয়ে। এই জন্য একটা কফি শপে বসেছিল দুজনে। লোকটা জানলো কি করে? তিনি কি ফলো করছেন নাকি তাদের? ব্রুকুসকে সন্দেহের বশে তাকালো আমরিশা। মান্নাত ঠোঁট বাঁকিয়ে হাসল। সহ্য করতে না পেরে চায়ের কাপ রেখে দিল। এগুলো খাওয়া যায় না। মান্নাত উঠে আবার তার দিকে এগিয়ে আসছে। আমরিশার বুকটা দুরু দুরু করে কাঁপছে। লোকটা কিছু কি করবে? কেউ দেখে ফেললে কি ভাববে? মা তো মেরেই ফেলবে। ভয়ে উঠে দাঁড়ালো সে। চলে যাবে এখান থেকে। আচমকা তার হাত ধরে ফেলল মান্নাত। ভয়ে কুকড়ে উঠে সে। লাফালাফি করছে। এদিক ওদিক চাইছে চোরের নজরে। চাপা স্বরে বলছে, প্লিজ হাতটা ছাড়ুন।
মা দেখলে আর রক্ষে থাকবে না, প্লিজ। মান্নাত হাসল। সুযোগ তবে একটা পেয়েছে, দয়ার শরীর তার, বলতে ছেড়ে দিল, কিন্তু মুখে এখনও হাসিটা লেগে আছে, শয়তানি হাসি। বলেই বসলো, বসো তবে কথা বলি। কথা বললে তো আর সমস্যা নেই, বসো। আমরিশা ভয়ে অস্থির হয়ে উঠেছে, বারংবার শুকনো ডোক গিলছে, বলছে না থাক, আমরা পরে কথা বলবো, এখনই বলবো, বসো বলছি। দমকে উঠল সে। আমরিশা ধপ করে বসে পড়ল। মান্নাত পেছনের সোফায় হেলান দিয়ে দাঁড়ালো, দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে বলল না তো। ছেলেটি কে? আমার ব্যাচমেট। বন্ধু? আমরিশা মাথা দুলিয়ে বলল, হ্যাঁ ওই, এর চেয়ে বেশি কিছু না তো। চোখ রাঙিয়ে তাকালো আমরিশা, লোকটা আসলে চাইছেটা কি? দাঁতে দাঁত চেপে জবাব দিল, না। ভালো, ফোন কেন ধরছিলে না? আপনি কি ফোন দিয়েছিলেন? না দেইনি। তুমি অপেক্ষা করেছিলে বুঝি? বুকটা ধক করে উঠল। সে কি তবে অপেক্ষা করছিল? বোধ হয় করছিল, তবুও বলে উঠল, না। মিথ্যেকে মান্নাত ধরে ফেলল? মনে হয় না। দৃঢ় কণ্ঠে বলল, একবার তো ফোন করলেও না। আমি করব? তো আমি করলে ধরবে না, আমায় ফোন করতে দিচ্ছ না। দয়া করে তুমিই একবার ফোন করে ফেলতে। ফোন করলে কি এমন হতো? খেয়ে তো আর তোমায় ফেলতাম না। বলতে ভুল করে ফোন দিয়ে, তাও দিতে পারতে। আমরিশা বলতে ইচ্ছে করলো, কেন? আপনি দিতে পারলেন না ভুল করে আমাকে? আমায় কেন সাধছেন? মান্নাত বুঝি মনের কথা টের পেল, নরম গলায় বলল, ছেলেরা বাহানা দিতে পারে না আমরিশা, তুমি পারতে। মেয়েরা খুবই বাহানা দিতে পারে। সলসাতুরিও জানে। আমার কথা কি তুমি বিশ্বাস করতে? কখনোই না। সত্যি তো তাই। সে কি কখনো বিশ্বাস করত? মান্নাত আবার সোজা হয়ে দাঁড়ালো, পা বাড়াচ্ছে তার দিকে। শ্বাসরোধ করে সে রইল আমরিশা। লোকটা কেন তার দিকে আসছে? ওরা কেউ চলে এলে কি এমন হবে? মন বড় চঞ্চল হয়ে উঠল। মান্নাত তার কাছে দাঁড়িয়ে খানিকটা ঝুঁকে গেল। প্রাণটা যেন চলেই যায় তার। সে কানে ফিসফিসিয়ে বলছে, কাল বিকেল 5টায় কফি শপে দেখা করো। কোন কফি শপ জানো তো? জানি আর বই কি, কয়েকবার দেখা করেছে সেখানে। এ কথা দূর থেকে দাঁড়িয়ে বলল সে শুনতে পারত। এত কাছে আসার কি দরকার ছিল? কাছে আসার কারণ ছিল, টুস করে গালে চুমু খাওয়ার লোভ মান্নাত সামলাতে পারল না। আমরিশা তো হতবাক নয়নে চেয়ে রইল। মান্নাত তার সামনে দাঁড়িয়ে হাসছে। সিঁড়ি বেয়ে মা আর আপা নামছে। তারা কি দেখে ফেলল নাকি? ছিছি, এখন কি হবে? ভয়ে তার চোখের মণিকোঠায় স্থির হয়ে আছে। মাথা নিচু করে বসে রইল কেবল। আশপাশ আর চোখে তাকিয়ে দেখল মান্নাতে নেই, চলে গেছে। আচ্ছা একটা লোক তো, তাকে একা বিপদে রেখে চলে গেল। মা আর আপা এদিকেই আসছে। আজ তুই শেষ আমরিশা, মা তোকে আবার জবাই করে ফেলবে। কে বলেছিল এখানে আসতে? কেন এলি তুই? চোখ বন্ধ করে বিড়বিড় করছে কেবল। প্রিয়তা এসে ধাক্কা দিয়ে বলল, বসে বসে কি করছিস? আয় খেতে আয়, নাস্তা করবি। মা এদিকে নেই, ওদিকে টেবিলের কাছে গেল। বাবার দাদা যেন চলে এসেছে। পূরবী আর আফরিন ছুটোছুটি করছে আবারও। ভাইয়াও ওখানে। সবাই হঠাৎ একসাথে কিভাবে চলে এলো? আর ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটা ভাইয়ার সাথে কথা বলছে। চোখে চোখ পড়তেই আবার হাসলো। বেহায়া অসভ্য লোক, লুচ্চা লম্পট একটা। মেয়ে মানুষ একা পেলে চুমু খেতে ইচ্ছে করে। কাল পেয়ে নিক, ভালো মতো দোলাই দিবে। আজ শুধু আপার শ্বশুর বাড়িতে ছিল বলেই বেঁচে গেছে, কাল আর বাঁচতে পারবে না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রিয়তি তুমি প্রাণ, লিখেছেন মিমি মুস্কান। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।